plus 2. 4 plus 2, 6. 3. না ভাইয়া 4 কেন? 4 কেন? অক্সিজেনের কত গ্রুপ সংখ্যা কত? অক্সিজেন পানির সংখ্যা কত? 8 না? সো 2 6 6 হবে তো। 6 6. plus 2 সো 4। এখানেও sp3 বুঝছো? ভাইয়া দুটো সেম। NH3 জি ভাইয়া। বলো। NH3 তে নাইট্রোজেনেরটা বলো। 5 plus 3, আর ভাইয়া এটাও তো সেম। ভেরি গুড। তাহলে এটাও সেম 4, এটাও sp3। ওকে জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে বের করব। মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে? মুক্ত জোড় ফর্মুলাটা কি বলছি? ফর্মুলাটা মনে আছে? L equal to x minus m minus d, তাই না? জি ভাইয়া। তাহলে একটু বলো তো, পানির ক্ষেত্রে পানিতে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে সেটা যদি বের করি, L equal to x, তাহলে পানির জন্য x এর ভ্যালু কত আসবে? 4. 4 মাইনাস m কি বলছিলাম? 2 হবে। এক যদি পরমাণু, রাইট, 2 হবে। ভেরি গুড, 2 মাইনাস ডি কি বলছিলাম? দ্বিযোজী পরমাণু। ডি এর ভ্যালু কত হবে? দ্বিযোজী পরমাণুর কি ভাইয়া এখানে? দ্বিযোজী মানে হচ্ছে যার যোজনী 2। এখানে কি হ্যাঁ পানিতে সেটা কি তো বুঝলাম। দ্বিযোজী পরমাণু আছে? নাই। নাই, এখানে হচ্ছে 0। আচ্ছা, কারণ হচ্ছে আবার এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এই যে এক্স এর ভ্যালু যে বের করছিলাম, এক্স কার জন্য বের করছিলাম? অক্সিজেনের জন্য বের করছিলাম না? জি ভাইয়া। কিন্তু এখানে কিন্তু আবার ডি এর কিন্তু অক্সিজেন বসানো যাবে না, ঠিক আছে? অক্সিজেনের পরমাণুর সংখ্যা কিন্তু বসানো যাবে না। অক্সিজেন হাইড্রোজেন বাদে অন্য কেউ যদি থাকতো তাহলে বসাইতে হতো, বুঝছো? জি ভাইয়া। তাহলে এখানে দেখো তো, এল এর ভ্যালু কত আসলো? 2. হ্যাঁ, পানিতে তাহলে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, বুঝছো? জি ভাইয়া। ওকে, আমরা যখন মুক্ত জোড় ইলেকট্রন পড়ে তখন বলছিলাম না এই যে পানিতে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? জি ভাইয়া। ওকে, NH3 তে বলো তো কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? বের করে বলো। NH3 তে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে বলো আমাকে। এক্স এর ভ্যালু কত? 4 minus 3 minus 0. ভেরি গুড। তাহলে হচ্ছে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, ঠিক আছে? আমরা হচ্ছে কিন্তু যখন NH3 পড়ছি তখন কিন্তু এই যে NH3 তে বলছিলাম এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। ওকে জি ভাইয়া। ওকে, তাহলে একটু বলো তো POCl3 এটাতে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? এক্স এর মান কত? 4. 4 মাইনাস একযোজী পরমাণু বলো কয়টা আছে? 3। দ্বিযোজী পরমাণু 3. জি, তারপর ডি এর ভ্যালু কত এখানে? অক্সিজেন আছে। হ্যাঁ, অক্সিজেনের যোজনী তো 2, কয়টা আছে? জি ভাইয়া। একটা আছে। সো -1, বুঝছো? জি ভাইয়া। আমি এই যে কনফিউশনটা দূর করে দিই, যদি কোনো কনফিউশন থাকে। আমি কিন্তু এক্স এর ভ্যালু বের করছিলাম, সেটা কিন্তু ফসফরাসের জন্য বের করছিলাম। ওকে, সো ফসফরাস জি বাদে ভাইয়া। একযোজী পরমাণু আছে হচ্ছে ক্লোরিন, দ্বিযোজী পরমাণু আছে অক্সিজেন। তো এইখানে ক্যালকুলেশন করলে কত আসে? 0। তার মানে এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, বুঝছো? জি ভাইয়া। ভাইয়া কোনটার হচ্ছে দ্বিযোজী নেওয়া যাবে না? এই যে যেমন পানির ক্ষেত্রে দেখো, আমি চিন্তা করছি পানির ক্ষেত্রে অক্সিজেন কিন্তু দ্বিযোজী, কিন্তু আমি এইখানে কিন্তু ডি এর ভ্যালু 0 বসাইছি। কারণ কি? কারণটা হচ্ছে আমি পানিতে অক্সিজেনের সংকরায়ন কিন্তু বের করেই কিন্তু এক্স এর ভ্যালু পাইছি। সো এক্স এর ভ্যালু যারটা বসাবো সেটা কিন্তু আর কাউন্টে আসবে না।
আরো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা, লাস্ট আরেকটা এক্সাম্পল তাহলে বলো। ধরো H3O আয়ন, এটাতে কি ধরনের সংকরণ আছে আর এখানে মুক্তজোড় ইলেকট্রন কয়টা বলো? তার আগে আমাকে একটু বলতে পারবা, এখানে এই যে H3O পজিটিভ, এই আয়নটার নাম কি? আয়নটার নাম কি, মানে এটা তো ক্যাটায়ন। ডেফিনেটলি ক্যাটায়ন, এই যৌগটার নাম কি? ভাইয়া কি হবে যৌগটার নাম? হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস, এটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। জি ভাইয়া। তাহলে একটু বলো আমাকে যে এই হাইড্রোনিয়াম আয়নে তোমার হচ্ছে কি ধরনের সংকরণ আছে? x ইকুয়ালস টু হাফ ভি। ভি এর মান কত? 4। কেন? না না, 6, অক্সিজেনের 6। 6 প্লাস এম। 3। ভেরি গুড, 3। তারপর? আপনার লেখা তো কিছুই দেখা যাচ্ছে না। না, ও সেটা একটা খুঁজে পাইছি, ঠিক আছে। 6 + 3, আর কিছু নাই, বাকিগুলো তো জিরোই। কেন, সূত্রটা কি ছিল? না, এখানে প্লাস আছে ভাইয়া, একটা মাইনাস হচ্ছে 1 হবে। রাইট, -1 + 0। সো এখানে ক্যালকুলেশন গুলো কত আসে? 9 আসে, হাফ ইন্টু 9। না, 6 + 3 -1, সো 8। 8 ডিভাইডেড বাই 2 which is 4। তার মানে এখানে sp3 সংকরণ আছে। বুঝো নাই? জি ভাইয়া বুঝছি। তাহলে এখানে কি ধরনের সংকরণ? sp3। হ্যাঁ, সো এখন বলো মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে বলো? মুক্তজোড় ইলেকট্রন 4 - 3। 4 - 3 - 0। বুঝছো? 1। জি বুঝছো ভাইয়া। কি এটা? জি ভাইয়া। আচ্ছা, সো 1। তার মানে এখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, বুঝছো? জি ভাইয়া। তাহলে H2O, এইটাতে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে? 2 জোড়া। হ্যাঁ। আর H3O প্লাস, এটাতে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে? 1 জোড়া। হ্যাঁ। এটা আসলে কিভাবে হয়েছে জানো? এই H2O থেকে কিন্তু H3O প্লাস এই আয়নটা হয়েছে। ওই যে আমরা বলছিলাম জি না ভাইয়া। যে H2O এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন এই হাইড্রোজেনকে দেয়, দেওয়ার পর এখানে এই যে হাইড্রোনিয়াম আয়নটা গঠন করে। ঠিক আছে? জি ভাইয়া। আর এই যে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থেকেই যায়, এই যে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থেকেই যায়, বুঝছো? জি ভাইয়া। এখান থেকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন করি। তাহলে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকার ফলে সে যদি H প্লাস কে দিয়ে হাইড্রোনিয়াম আয়ন গঠন করতে পারে, তাহলে H4O প্লাস প্লাস এইটা গঠন করতে পারে কিনা বা সম্ভব কিনা বলতো? মানে হচ্ছে যদি আরেকটা H প্লাস যুক্ত হয় তাহলেই তো এটা হয়ে যাবে, তাই না? H4O প্লাস প্লাস হয়ে যাবে না? জি ভাইয়া। আচ্ছা, এটা গঠন করা সম্ভব কিনা? এটা প্রশ্ন আসে অনেক জায়গায়, বুয়েটে এই ধরনের প্রশ্ন আসে অনেক। ভাইয়া কি হবে, গঠন করা সম্ভব হবে? না, গঠন করা সম্ভব না। কেন না সেটা একটু বলে দেই। এইখানে অলরেডি একটা প্লাস বা পজিটিভ, এই আয়নটা অলরেডি একটা পজিটিভ আয়ন হয়ে আছে, আর H প্লাস এটাও একটা পজিটিভ আয়ন। সো এই পজিটিভ পজিটিভ আসলে বিকর্ষণ করে। সো এইখানে আসলে এই H4O প্লাস এটা গঠন করা সম্ভব হয় না। ওকে,
ওকে, বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, আমরা সামনের দিকে আগেই শেষ, তো সমকরায়ন শেষ। এখন হচ্ছে পুনরাকৃতি আমরা পড়বো। আচ্ছা, এইখান থেকে এটা না বলে এটা বইয়ে থেকে দেখাই। আহ সারা দেখো তো এই লেখাগুলা বোঝো কিনা, একটু দ্রুত একটু পড়ে ফেললে তাহলে একটু কনফিডেন্স পাবা, মানে পড়লা যে তাহলে এটার একটা কনফিডেন্স পাবা। এই কার্বনের মিথেনের যে সংকরণটা, এইখান থেকে একটু পড়ো তো। যে লাইনটা বুঝবা না সেটা আমাকে একটু জিজ্ঞেস করবা, আর বুঝলে সেটা আমাকে একটু জানাবা। আচ্ছা ভাইয়া। sp3 হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটম। আমি কি পড়বো না তুমি পড়বা? ভাইয়া আপনি পরে বুঝা দিলেই তো ভালো হয়। হ্যাঁ, যে লাইনটা বুঝবা না ওটা আমাকে একটু জিজ্ঞেস করবা, ওকে? জি ভাইয়া। আচ্ছা, এই CH4 বা মিথেন অণুতে sp3 সংকরণ আছে কার্বনের। সো কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2px1 2py1 2pz0। এতে দুটো বিজোড় ইলেকট্রন আছে, এই যে 2px1 2py1, এটাতে দুইটা বিজোড় ইলেকট্রন আছে। যৌগ সৃষ্টির প্রাক্কালে, মানে যৌগ সৃষ্টি করতে যখন যায় তখন শক্তি শোষণ করে উদ্দীপিত কার্বন পরমাণু, অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে কার্বন পরমাণু যখন যৌগ তৈরি করতে যায় তখন এক্সাইটেড হয়, তখন কার্বন পরমাণুর উদ্দীপিত কার্বন পরমাণুর 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন খালি 2pz অরবিটালে স্থানান্তরিত করে। অর্থাৎ এই যে 2s থেকে দুইটা ইলেকট্রন 2pz এ, এখান থেকে একটি ইলেকট্রন এই 2pz এ চলে যায়। অর্থাৎ উত্তেজিত অবস্থাটা হচ্ছে এইরকম, এস থেকে একটি ইলেকট্রন 2pz এ চলে গেছে। এইটুকু কি বুঝতে পারছো? জি ভাইয়া, বাট ভাইয়া উপরের লাইনে বললো দুটি বেজোড় ইলেকট্রন আছে। দুটি বেজোড় ইলেকট্রন কিভাবে? একটা একটা করে আছে, এই জন্য বেজোড় ইলেকট্রন। রাইট, দুইটা থাকলে তো জোড় হইতো, মানে 2px2 যদি থাকতো সেটাকে আমরা বলতাম জোড় ইলেকট্রন। 2px এও একটা ইলেকট্রন আছে, 2py1 এও একটা ইলেকট্রন আছে, সো এটা হচ্ছে বিজোড় ইলেকট্রন। জি ভাইয়া, বুঝছি। নেক্সট, এই অবস্থায় কার্বন পরমাণুর যোজ্যতা স্তরের একটি 2s অরবিটাল এবং 3টা p অরবিটাল সংমিশ্রিত হয়ে নতুন 4টি সমশক্তির সংকর অরবিটাল তৈরি করে, যাদেরকে বলা হয় 251 2521 2531 2541। বুঝছো? ভাইয়া এই লাইনটা বুঝলাম না। আচ্ছা, এইখানে খেয়াল করো, এই যে এস থেকে একটা ইলেকট্রন কি পি জেটে চলে গেল না? জি ভাইয়া। যাওয়ার পরে এইখান থেকে 2s থেকে একটা এস, 2p থেকে 3টা পি মিলে এখানে sp3 সংকরায়ন হয়। জি ভাইয়া। তার মানে 2s, একটি 2s এবং 3টা 2p অরবিটাল মিশ্রিত হইল। মিশ্রিত হওয়ার পরে sp3 সংকরায়নের মাধ্যমে 4টি সংকর অরবিটাল তৈরি করলো, তাই না? এই জি 4টা ভাইয়া। সংকর অরবিটালের নাম দিছে, একটা নাম দিছে 251 252 253 254, এবং প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন আছে। এইগুলাকে বলা হচ্ছে সংকর অরবিটাল। নতুন যে অরবিটাল 4টা তৈরি হলো এদের নাম দিছে এগুলা 251 252 253 254। বুঝছো? জি ভাইয়া। এইরূপ sp3 সংকরণে সৃষ্ট সংকর অরবিটাল সমূহে একটি চতুস্তলকের শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। আমরা যেটা বলছিলাম যে sp3 সংকরায়ন হইলে পুনরাকৃতিটা হয় চতুস্তলকীয়। সো এই যে 4টা অরবিটাল আছে, এই 4টা অরবিটাল একটা চতুস্তলকের মতো অবস্থা তৈরি করে, এটাই বলছে। যেমন এই যে খেয়াল করো, এই মাঝখানে আছে একটা কার্বন, এটা একটা sp3 সংকর অরবিটাল, এটা একটা sp3 সংকর অরবিটাল, এটা একটা sp3, এটা একটা sp3। সো এইখানে যে স্ট্রাকচারটা হইছে এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে চতুস্তলকীয়। এইভাবে অরবিটাল গুলা সজ্জিত থাকে, এটাই বলছে। বুঝছো? জি ভাইয়া। এবং এই প্রতিটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকে?
একটা একটা। একটা করে, রাইট। এই সমশক্তির সংকর অরবিটাল সমূহ পরবর্তীতে 4টা হাইড্রোজেন পরমাণুর 1s1, সো হাইড্রোজেনের আমরা জানি একটা ইলেকট্রন থাকে, অরবিটাল সমূহের মুখোমুখি অধিক্রমণ দ্বারা, মুখোমুখি মানে সামনাসামনি, ওই যে সিগমা বন্ধন যেটা হয়, মুখোমুখি মানে সামনাসামনি, সো সামনাসামনি অতিক্রমণ করে মিথেন অণু সৃষ্টি করে। সো এইদিকে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়, এইখানে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়, এইখানে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়, এইখানে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। তো ফলে আদর্শ অবস্থায় sp3 সংকরণের কি অবস্থায়, আদর্শ অবস্থায় মানে নরমালি sp3 সংকরণের ফলে সৃষ্ট অণুতে বন্ধন কোণ সমূহ 109°28' হয়। নিচে কার্বন পরমাণু sp3 সংকরণ এবং হাইড্রোজেন পরমাণুর সাথে CH4 অণু সৃষ্টি সুষম চতুস্তলকীয় গঠন দেখানো হলো। তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া। চিত্রগুলো বুঝতে পারছো? জি ভাইয়া। ভেরি গুড। সো কোথাও যদি আসে sp3 সংকরণ কার্বনের মিথেন অণুতে কার্বন sp3 সংকরণ ব্যাখ্যা করো, পারবা না? জি ভাইয়া পারবো। ভেরি গুড। আচ্ছা, সিমিলারলি আমরা হচ্ছে বোরনের, এই যে বোরন BF3 তে পড়ছিলাম, BF3 তে বোরনের sp2 সংকরণ আছে, পড়ছি না? জি ভাইয়া। BF3 যে কথা, BCl3 ও একই কথা, কারণ ফ্লোরিনের পারমাণবিক অবস্থা ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে অবস্থা থাকে ক্লোরিনও সেম থাকে। সো দেখো তো এটা বোঝো কিনা, এটা একটু নিজে পড়ো তো, পড়ে বোঝো কিনা আমাকে একটু জানো। ভাইয়া অযুগ্ম ইলেকট্রন মানে কি জানো? সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন না? ইলেকট্রন, ভেরি গুড। সিঙ্গেল ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন, সিঙ্গেল, বিজোড় বা হচ্ছে অযুগ্ম, একই কথা। ভাইয়া বুঝছি, বাট এখানে সমযোজী বন্ধন সৃষ্টি করে বললো যে? সমযোজী বন্ধন নিতে হবে, শেয়ার করছে না ইলেকট্রন। তার মানে এখানে তো সবগুলাই ভাইয়া হচ্ছে গিয়ে সমযোজী বন্ধন তৈরি করে, কারণ এখানে তো সবগুলাই হচ্ছে গিয়ে শেয়ার করে ইলেকট্রন। জি, সংকরায়ন হইলে অবশ্যই অবশ্যই। আর আমরা কিন্তু পড়তেছি হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন পড়ছি, সেইখানে অরবিটাল অধিক্রমণ পড়ছি, এরপরে সংকরায়ন পড়ছি। সংকরায়নের মাধ্যমে তোমার হচ্ছে সমযোজী বন্ধনই তৈরি করে। আয়নিক বন্ধন তৈরি তো করে হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। জি ভাইয়া। এই ওকে, এখন আসলে এইখানে হচ্ছে একটা মজার মজার টপিক বলতে একটু ডিফারেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আহ এইখানে একটা জিনিস মনে রাখবা, যেমন হচ্ছে কার্বনের বেসিক্যালি 3 ধরনের বন্ধন হয়, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, বুঝছো? তো জি ভাইয়া। কার্বনের যত একক বন্ধন আছে, একক বন্ধন, কার্বনের যত একক বন্ধন আছে এইগুলাতে তোমার সংকরায়ন থাকে sp3। দ্বিবন্ধন যত আছে এগুলা থাকে sp2 সংকরায়ন। আর ত্রিবন্ধন যেগুলো আছে সেগুলাতে থাকে sp সংকরায়ন। এটা একটু মুখস্থ করে ফেলো। কার্বনের যত একক বন্ধন আছে সবগুলাতে থাকে sp3, যেমন এক্সাম্পল হচ্ছে CH4। কার্বনের যত দ্বিবন্ধন আছে তাদের ক্ষেত্রে থাকে sp2, যেমন ইথিন, এটা হচ্ছে একটা জৈব যৌগ, এটা হচ্ছে একটা অ্যালকিন। ত্রিবন্ধন, ত্রিবন্ধনে থাকে হচ্ছে sp সংকরায়ন, যেমন ইথাইন।
ইথাইন। বুঝছো? অ্যালকিন অ্যালকাইন নিয়ে মোটামুটি একটু ধারণা আছে না? জি ভাইয়া, ভাইয়া এটা তো শুধু কার্বনের জন্য। জি, এটা শুধু কার্বনের জন্য, কিন্তু এটা মোটামুটি সবার জন্যই সমান। সত্য কথা, দুনিয়াতে যত দ্বিবন্ধন আছে সবগুলাতে sp2 সংকরণ থাকে, দুনিয়াতে যত ত্রিবন্ধন আছে সবগুলাতে sp সংকরণ থাকে। ওকে। জি ভাইয়া। ওকে, সো এই আমাদের যে টপিকটা আছে একক বন্ধনে sp3 সংকরণ, এটা অলরেডি আমরা পড়ছি, যেমন CH4 এ কিভাবে sp3 সংকরণ হয়, কিভাবে sp3 সংকরণ গঠন করে, এটা আমরা পড়েছি অলরেডি, তাই না? জি ভাইয়া। এখন আমরা যেটা দেখব যে কার্বনের যে সকল দ্বিবন্ধন আছে, অর্থাৎ দ্বিবন্ধন মানে বোঝাই যাচ্ছে কার্বনের দ্বিবন্ধন মানে অ্যালকিনের কথা বলতেছে। সো অ্যালকিন কিভাবে গঠন হয়, অর্থাৎ sp2 সংকরণ কিভাবে হয়, সেটা আমরা আজকে দেখব। আর হচ্ছে কার্বনের যে ত্রিবন্ধন আছে অর্থাৎ অ্যালকাইন, তো অ্যালকাইনে যে sp সংকরণ থাকে সেটা কিভাবে গঠন হয় সেটা আমরা দেখব। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে। আচ্ছা, আমরা প্রথমে দেখব কার্বনের sp2 সংকরণ অর্থাৎ ইথিন। ইথিনের আরেকটা নাম হচ্ছে ইথিলিন। তো ইথিন অণুর গঠনটা আমরা দেখব। সো এক্সাম্পলটা হচ্ছে এটা, CH2 ডাবল বন্ড CH2। ওকে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো তো এখানে কি দ্বিবন্ধন আছে না? হ্যাঁ আছে। দ্বিবন্ধন থাকলেই সেটা sp2 সংকরণ। বুঝতে পেরেছো? জি ভাইয়া। অর্থাৎ এই যে কার্বনটা আছে এটাও sp2 সংকরণ, এইখানে যে কার্বনটা আছে সেটাও sp2 সংকরণ। ওকে। জি ভাইয়া। ওকে, তাহলে এখানে আমরা দেখি কার্বনের sp2 সংকরণ। উদ্দীপিত কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s1 2px1 2py1 2pz1। এই লাইনটা কি বুঝছো? জি ভাইয়া। ভেরি গুড। এখন দেখো sp2 এই কথাটার মানে কি? এস একটা অরবিটাল আর পি দুইটা। ভেরি গুড। সো এইখান থেকে যেটা করে খেয়াল করো, কার্বন যখন sp2 সংকরায়ন করে তখন এইখান থেকে 2s থেকে একটা s, আর এই যে টুপিতে তিনটা অরবিটাল ছিল সেইখান থেকে দুইটা অরবিটাল মিলে sp2 সংকরায়ন করে এবং তিনটা সংকর অরবিটাল তৈরি করে। বুঝছো? জি ভাইয়া। এবং এই যে টুপি জেড অরবিটালটা থাকলো সেটা কি অসংকরিত অবস্থায় থেকে গেল না, মানে সংকরণে অংশগ্রহণ করে নাই। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো তখন কার্বন পরমাণু 2s1 অরবিটালের সঙ্গে তিনটি টুপি অরবিটালের যে কোনো দুটার সংমিশ্রণের ফলে সমশক্তির তিনটি sp2 সংকর অরবিটাল সৃষ্টি হতে পারে। একে কার্বনের sp2 সংকরণ বলে। এ অবস্থায় কার্বন পরমাণুর টুপি অরবিটাল অপরিবর্তিত অথবা বিশুদ্ধ অবস্থায় থেকে যায়। মানে হচ্ছে একটা ওই যে টুপি জেট এর কথাই মনে করো, এখানে এটা বুঝাইতেছে যে সংকরায়নে অংশগ্রহণ করে যারা, তারা হচ্ছে আহ বিশুদ্ধ না। আর টুপি জেট, টুপি জেট এর কথা চিন্তা করো, টুপি জেটটা কি অসংকরিত অবস্থায় থেকে গেল, তার মানে বিশুদ্ধ অবস্থায় থেকে গেল। তুমি কি এই পর্যন্ত বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এইখানে আমার যে তিনটা sp2 সংকর অরবিটাল তৈরি হলো তাদের নাম দেওয়া হয়েছে 251 252 253। আর আমরা জানি সংকর অরবিটাল প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন থাকে, সো এখানে একটা, এখানে একটা, এইখানে একটা। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, যে যখন কার্বনের sp2 সংকরণ হয় তখন একটা s আর তিনটা পি এর মধ্যে দুইটা পি মিলে sp2 সংকরায়ন করে এবং কার্বনের সংকর অরবিটাল তৈরি হয় তিনটা, এবং একটা অরবিটাল কি থেকে যায়, অসংকরিত অবস্থায় থেকে যায়। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এইখানে এগুলা কি বলছে এই জিনিসগুলো একটু পরে আসতেছি। যেমন এক্সাম্পলটা দেখো, যেমন যেমন এটা দেখো তো, উত্তেজিত অবস্থায় বা এক্সাইটেড অবস্থায় এই যে এরকম আছে 2s2
1s2 2s 2s2 2px1 2py1 2pz, এই যে এখানে হবে, এখানে 1 হবে, 2s1 2px1 2py1 2pz1, এইখান থেকে এই যে 2s 2px 2py, এই তিনটা মিলিত হইলো sp2 সংকরণের মাধ্যমে তিনটা সংকর বিটল তৈরি করলো, এই যে 2phi1 2phi2 2phi3, আর 2pz যেটা আছে এটা অসংকরিত অবস্থায় থেকে গেল। এটা কি তুমি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ভেরি গুড। আচ্ছা, ওকে, এখন এইখানে খেয়াল করো তো, sp2 সংকরিত দুটি কার্বন পরমাণুর মধ্যে, খেয়াল করে দেখো, আমাদের ছিল কি এক্সাম্পলটা, CH2 ডাবল বন্ড CH2, তাই না? সো এই কার্বনটাও জি আমার ভাইয়া। sp2 সংকরিত, এই কার্বনটাও কিন্তু sp2 সংকরিত। সো এখানে আমার যেটা বলার চেষ্টা করছে, খেয়াল করো, আমি যদি হচ্ছে একটু চিত্র আকারে দেখাই তাহলে তুমি এই জিনিসটা বুঝতে পারবা। তাহলে বলো তো, কার্বনের সংকর বিটল তৈরি হয়েছে কয়টা? তিনটা। তিনটা sp2 সংকর বিটল, আর 2p যেটা কি অসংকরিত অবস্থায় আছে, তাই না? জি ভাইয়া। তাহলে খেয়াল করো, এই যে কার্বন, কার্বনের তিনটা সংকর বিটল। সো আমি ধরো এইদিকে একটা সংকর বিটল দিলাম, এইদিকে একটা, এইদিকে একটা, এইগুলো হচ্ছে sp2, এগুলো হচ্ছে sp2, এগুলো হচ্ছে sp2, বুঝছো? প্রতিটাতে একটা জি করে ভাইয়া। ইলেকট্রন আছে, বুঝছো? জি ভাইয়া। আর এই যে 2pz এটা কি অসংকরিত অবস্থায় আছে, সেটা হচ্ছে এই যে আমি উপরের দিকে দিয়ে বুঝাইলাম যে এটা হচ্ছে 2pz অরবিটালটা, বুঝছো? ভাইয়া এটা এইভাবে আঁকলাম কেন? আচ্ছা, আমি একটু বলি যে নরমালি পি অরবিটাল গুলা কেমন হয়, এরকম হয় না? জি ভাইয়া। তাহলে sp2 যেটা আছে সেটা ধরো একটা অংশ এদিকে দিছি না, তাহলে আরেকটা অংশ তো এখানে থাকার কথা, রাইট? জি ভাইয়া। তো এই জিনিসটা আমি এখানে দেখাই নাই, এই যে এটার যে sp2 এই অংশটুকু লিখছি, এটার যে আরেকটা অংশ আছে ওইটা আমি দেখাই নাই, এইখানে দেখানো যাচ্ছে না। হ্যাঁ, আবার এই যে sp2 আছে এটার এই দিকেও একটা অংশ আছে, আবার এই যে sp2 আছে এটার ওই দিকেও একটা অংশ আছে, ওইটা আমি দেখাইতে পারতেছি না বা হাবিজাবি লাগবে, এই জন্য দেখাচ্ছি না। কিন্তু pz যেটা আছে, এই pz টা ওপর নিচে দিয়ে আমি বুঝাইলাম এটা 2pz অরবিটাল, বুঝছো? জি ভাইয়া, বাট এইভাবে চিত্র কখন আঁকবো, কিভাবে বুঝবো? শুধু এইটার ক্ষেত্রে আঁকবো, এটা মনে হ্যাঁ, রাখবো? এগুলার ক্ষেত্রে মনে রাখবা, এগুলার ক্ষেত্রেই আমি যেগুলো পড়াচ্ছি সংকরণ থেকে, এখন যেগুলো পড়াচ্ছি আপাতত এইগুলাই পড়বা, ঠিক আছে? এরপরে যদি মানে আসবে না, এক্সেপশনাল দুই একটা আসতে পারে, আসবেই না, ঠিক আছে? মোটামুটি জি এগুলা পড়লেই ভাইয়া। হয়ে যাবে, তোমার ডিরেক্টলি এইভাবেই আসবে যে ইথেন অণুতে, ইথিন, ইথেন অণুতে কার্বনে কি ধরনের সংকরণ আছে বা sp2 সংকরণ যে আছে সেটা দেখাও। তাহলে কি বুঝতে পারছো? এটা জি ভাইয়া। 2pz-এও একটা ইলেকট্রন আছে, 2pz-এও একটা ইলেকট্রন আছে। আচ্ছা, এটার সাথে এটা তো হচ্ছে কি এই কার্বন আমি আঁকাইলাম, সো এই কার্বন আঁকাই, এই কার্বনে কি হবে, এই কার্বনের তিনটে sp2 সংকর অরবিটাল, একটা 2pz অরবিটাল আছে, রাইট? জি ভাইয়া। তো এইদিকে হচ্ছে একটা sp2 আঁকলাম, এইদিকে একটা sp2, এইদিকে একটা sp2, আর এই যে 2pz যেটা ছিল এটা উপর নিচে দিয়ে বুঝাই দিলাম। তাহলে এখানেও এটা sp2, এখানেও এটা একটা ইলেকট্রন আছে sp2, এখানে একটা ইলেকট্রন আছে sp2, আর এটা হচ্ছে 2pz অরবিটাল, একটা ইলেকট্রন। বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। এখন আমার কাজ শেষ, সংকরায়ন হওয়া শেষ। সংকরায়ন হয়ে গেলে এরপরে কি হয়, অধিক্রমণ হয়। কি হয়? উপরিস্থাপন বা অধিক্রমণ হয়। অধিক্রমণ। সো খেয়াল করো, এইখানে একটা আরেকটার কাছাকাছি আসবে। সো আসলেই এই যে আমার sp2 এরা আছে, এরা হচ্ছে ইলেকট্রন শেয়ার করবে, বুঝতে পারছো? জি ভাইয়া। সো এখানে যদি শেয়ার করে, শেয়ার যদি করে তাহলে কিভাবে শেয়ার করবে, এইরকম করে এক জোড়া ইলেকট্রন শেয়ার করবে, বুঝছো? জি ভাইয়া। তাহলে এই অধিক্রমণটাকে আমি কি বলবো, সামনাসামনি বা মুখোমুখি নাকি পাশাপাশি?
সামনাসামনি। রাইট, সামনাসামনি। আর সামনাসামনি হলে কি বন্ধন তৈরি করে? সিগমা। ভেরি গুড। এই যে সো কার্বন কার্বন একটা একক বন্ধন বা সিগমা বন্ধন তৈরি করলো, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এরপরে খেয়াল করো, এইখানে আমার তাহলে AsP2 শেষ। এরপরে এই যে কার্বনের যে AsP2টা ছিল, এগুলো আমি একটু আঁকাই। এদিকে একটা sp2 আছে, এইদিকে একটা sp2 আছে, এই কার্বনেরও এদিকে একটা sp2 আছে, এইদিকে একটা sp2 আছে, রাইট? আর এই কার্বনের এইদিকে আছে একটা 2pz, এইদিকে আছে 2pz, এই কার্বনের একটা আছে 2pz, বুঝছো? এই জিনিসটা জি এখানে ভাইয়া। আঁকাইলাম। এরপরে কি করবে খেয়াল করো, এখানে তো একটা ইলেকট্রন আছে, এটাও তো sp2, এখানেও একটা ইলেকট্রন আছে sp2। তখন হচ্ছে এই কার্বনের সাথে এইখানে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়, যুক্ত হয়ে এইখানে একটা সিগমা বন্ধন তৈরি করে কার্বনের সাথে হাইড্রোজেন, বুঝছো? জি ভাইয়া। এই যে এইখানে এইখানে এসে যুক্ত হয় একটা হাইড্রোজেন। সো এইখানে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হইলে একটা বন্ধন। সিমিলারলি এই পাশে আর একটা হাইড্রোজেন যুক্ত হয়, সিগমা বন্ধন, সামনাসামনি, বুঝছো? জি ভাইয়া। সিমিলারলি এটার যে sp2 আছে, এখানে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়, সিমিলারলি এখানেও একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়। সো এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এই পর্যন্ত কি বোঝা গেছে? জি ভাইয়া। ওকে। সো এইখানে আমাকে একটু বলো তো, এই কার্বনের সাথে এই কার্বনের যে অধিক্রমণটা হয়েছিল, এটা কি সামনাসামনি না পাশাপাশি? ভাই এটা তো সামনাসামনি। ভেরি গুড, এটা সামনাসামনি সিগমা বন্ধন হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই যে কার্বনটা আছে, এটার 2p জেটে কি একটা ইলেকট্রন আছে না? এটার 2p জি জেটেও কি একটা ভাইয়া। ইলেকট্রন আছে না? এখন যদি কার্বন আর কার্বনের মধ্যে ইলেকট্রন শেয়ার করে, অরবিটাল গুলো অধিক্রমণ করে, তাহলে এই অধিক্রমণটাকে আমি কি বলবো? সামনাসামনি না পাশাপাশি? পাশাপাশি। ভেরি গুড। পাই বন্ধন। রাইট। সো এই যে এদের মধ্যে হচ্ছে কি হয়, এই পাশাপাশি, তখন হচ্ছে তারা একটা বন্ধন তৈরি করে, আর একটা পাই বন্ধন তৈরি করে। এইভাবে এই যে CH2 ডাবল বন্ড CH2, এই ইথেন যৌগটা গঠিত হয়, বুঝতে পারলা? জি ভাইয়া। ওকে, তাহলে এইখানে এখন যদি একটু দেখো, তাহলে দেখবে যে একদম বিষয়গুলা পরিষ্কার হয়ে গেছে, আই হোপ। খেয়াল করে দেখো, কার্বন পরমাণুর sp2, এইখানে sp2 সংকরিত দুটি কার্বন পরমাণুর মধ্যে প্রথমটির একটি সংকর অরবিটাল অপরটির একটি সংকর অরবিটালের অক্ষ বরাবর অতিক্রমণ করে কার্বন কার্বন সিগমা বন্ধন গঠন হয়। এই যে এটার কথা বলতেছে, এই কার্বন, এটা হচ্ছে কি sp2 সংকরিত, এই কার্বন, এই কার্বনেরও এটা sp2 সংকরিত। এই যে এটা বলতেছে দুইটা কার্বন পরমাণুর মধ্যে প্রথমটির একটি সংকর অরবিটাল, এই যে প্রথমটির একটি সংকর অরবিটাল অপরটির সংকর অরবিটালের অক্ষ বরাবর অতিক্রমণ দ্বারা কার্বন কার্বন সিগমা বন্ধন গঠন করে। এই কার্বনের সাথে সামনাসামনি অতিক্রমণ করে এই যে কার্বন কার্বন একটা সিগমা বন্ধন গঠন করে, বুঝছো? জি ভাইয়া। পরে প্রতিটি কার্বন পরমাণুর অবশিষ্ট দুটি করে মোট 4টি সংকর অরবিটালের সাথে প্রতিটার সাথে একটি করে হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের অতিক্রমণ দ্বারা 4টি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন সৃষ্টি হয়। এই যে তাহলে কার্বনের অপর যে দুইটা sp2 সংকর অরবিটাল থাকলো, এই যে এটার দুইটা, এটার দুইটা sp2 সংকর অরবিটাল থাকলো না, জি ভাইয়া। সেগুলোর সাথে এই যে 4টা হাইড্রোজেন 4 জোড়া ইলেকট্রন দেয়, সরি 4টা হাইড্রোজেন একটি করে, প্রতিটা একটি করে, টোটাল এই 4টে ইলেকট্রন দেওয়ার মাধ্যমে এইখানে কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই সিগমা বন্ধনগুলা গঠন করে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এটি ইথিলিন অণুর প্রাথমিক কাঠামো, কিন্তু তখন প্রত্যেক কার্বন পরমাণুতে একটি করে বিশুদ্ধ 2pz অরবিটাল দুইটা কার্বন পরমাণু তলের উপর নিচে লম্বভাবে পরস্পর সমান্তরাল অবস্থায় থাকে। এই যে যেটা বললাম যে 2pz এরা হচ্ছে সমান্তরাল অবস্থায় থাকে, উপর নিচে, বুঝতে পেরেছো? ফলে জি 2pz ভাইয়া। অরবিটাল দুটির মধ্যে পাশাপাশি অতিক্রমণ সম্ভব হয়। এভাবে ডাম্বেল আকৃতি বিশিষ্ট দুইটা 2pz অরবিটালের পাশাপাশি অতিক্রমণ
আংশিকভাবে অধিক্রমণ দ্বারা ওই দুইটা কার্বন পরমাণুর মধ্যে একটি দুর্বল সমযোজী বন্ধনের সৃষ্টি হয়, একে কার্বন কার্বনের পাই বন্ধন বলা হয়। সুতরাং ইথিলিন অণুতে দুটি কার্বন পরমাণুর মধ্যে দুইটা সমযোজী বন্ধন থাকে, একটি হলো কার্বন পরমাণুর মধ্যে sp2 সিগমা বন্ধন, যেটা আমি বলতেছিলাম, এই যে sp2 সিগমা বন্ধন, এবং একটি পাই বন্ধন মিলে একটি দ্বিবন্ধনের সৃষ্টি হয়। তুমি কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, আশা করি পারা যাবে। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা। আর এইখানে এই যে বন্ধন কোণের যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই যে বন্ধন কোণ, এই বন্ধন কোণ গুলা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, সরি সরি, কার্বন জি হাইড্রোজেন, ভাইয়া। হ্যাঁ, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বা হাইড্রোজেন, হ্যাঁ ঠিক আছে, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, অথবা যদি এটা বলা হয় হাইড্রোজেন কার্বন কার্বন, এই যে কার্বন কার্বন হাইড্রোজেন, এই বন্ধন কোণটাও 120 ডিগ্রি। তো এটা একটু মনে রাখবা যে sp2 সংকরণ হলে সেখানে বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। ঠিক আছে, জি ভাইয়া। এখান থেকে আরেকটা এমসিকিউ মনে রাখতে হবে, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন যে আছে, তো এই কার্বন পরমাণুর এদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় বন্ধন দূরত্ব। ঠিক আছে, কার্বন কার্বন পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় বন্ধন দূরত্ব। এবং কার্বন কার্বন দ্বিবন্ধনে যে sp2 সংকরণ হয়, এই sp2 সংকরণ হওয়ার পর এই কার্বন কার্বন এদের দ্বিবন্ধনের দূরত্ব হয় 0.134 ন্যানোমিটার। এটা এক্সামে আসেই, যে ইথিন অণুতে কি ধরনের সংকরণ থাকে, উত্তর হচ্ছে sp2। আর ইথিন অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য কত, 0.134 ন্যানোমিটার। ঠিক আছে, জি ভাইয়া। তুমি কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, আমার হচ্ছে আর একটা সংকরণ আছে, সেটা হচ্ছে আমরা তাহলে কার্বনের দুইটা সংকরণ অলরেডি পড়লাম, একটা হচ্ছে sp3 যেটা হচ্ছে CH4 এ, এরপরে পড়লাম sp2 সেটা হচ্ছে ইথিনে পড়লাম। আর sp সংকরণটা থাকে ইথাইনে। একদম ইজি একটা জিনিস, তুমি যদি sp2 বুঝে থাকো তাহলে sp বুঝতে তোমার 2 মিনিটও লাগবে না। আমি কি সামনে আগাবো? জি ভাইয়া। ভাই এটা বইতে আছে না, এটা আমি নিজে পড়ে নিব না, এসপি সংকরণ। তোমার কি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না ভাইয়া, এখন আর পড়তে ইচ্ছা করতেছে না, এইটুকু থাক, আমি এটা বাসায় পড়ে ফেলবো না। আহ আচ্ছা ঠিক আছে, বাট তুমি কি একবার জাস্ট রিডিংটা পড়তে পারবে একবার ঝটপট? জি মানে ভাইয়া। এটা পড়লে হচ্ছে তাহলে মানে বাদ দিতাম আর কি। এটা মানে একবার পড়লে তুমি আশা করি যে এখন বুঝতে পারবা, পরে পড়লে নাও বুঝতে পারো। আচ্ছা ভাইয়া। এই যে এইখানে যে লাইনটা বুঝবে না আমাকে একটু জিজ্ঞেস করবা। জি ভাইয়া। এস চরিত্র 50%, পি চরিত্র থাকে। আচ্ছা, এগুলা এগুলা আপাতত দরকার নেই, এগুলা পরে বলবো। জি ভাইয়া। তুমি এটা দেখো, হ্যাঁ, আপনি খালি চিত্রটা একটু বুঝাই দেন তাহলেই হবে। আচ্ছা চিত্রর ক্ষেত্রে বলি, এখানে কার্বন যখন এক্সাইটেড হয়, উত্তেজিত হয়, তখন হচ্ছে এই 2s থেকে একটি ইলেকট্রন, একটা অরবিটাল, আর এই 2p, এইখানে তিনটা থেকে একটা একটা আসে শুধুমাত্র, মানে 2s আর 2px মিলে
sp সংকরণ হয়, ফলে দুইটা sp সংকর অরবিটাল তৈরি করে, বুঝছো? জি ভাইয়া। তো এই কার্বনের দুইটা সংকর অরবিটাল থাকবে, এইদিকে একটা sp আর এইদিকে একটা sp, বুঝছো? জি ভাইয়া। আর এই যে 2py আর 2pz এগুলা কি অসংকরিত অবস্থায় থাকে। সো এইদিকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে একটা 2py আর এটা হচ্ছে একটা 2pz, বুঝাইতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা কার্বন, তো এইখানে একটা ইলেকট্রন আছে, এটা কিন্তু sp, এটা হচ্ছে একটা sp, আর এটা মনে করো হচ্ছে 2py আর এটা হচ্ছে 2pz। ক্লিয়ার? সাথে আরেকটা কার্বন, ওই কার্বনের কি থাকবে, sp সংকরণ থাকবে, এটাও sp এটাও sp, আর এটা মনে করো 2py আর এটা মনে করো হচ্ছে 2pz। বুঝতে পারছো? সো এইখানেও একটা, জি এইখানেও ভাইয়া। একটা, এইখানেও একটা, এইখানেও একটা। ক্লিয়ার? এরপরে জি এদের হয় ভাইয়া। অধিক্রমণ। সো এই কার্বনের সাথে এই কার্বন সামনাসামনি আসে, আসলে এই যে এই যে আমার sp আছে, এই sp-র সাথে এই sp-র সামনাসামনি অধিক্রমণ হয়। অধিক্রমণ হইলে এইখানে তোমার হচ্ছে একটা সিগমা বন্ধন গঠন হয়। বুঝাইতে পারলাম? এক জি জোড়া। ভাইয়া। তো এইখানে কার্বন কার্বন একটা সিগমা বন্ধন গঠন করে ফেলে। আর এইদিকে যে আমার এই যে sp-টা আছে, এইদিকে একটা হাইড্রোজেন যুক্ত হয়। সো এই কার্বনের সাথে এইদিকে একটা হাইড্রোজেন যুক্ত হয়, আর এই কার্বনের এই sp-র সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়। সো এইদিকে একটা হাইড্রোজেন যুক্ত হয়। বুঝাইতে পারলাম? সো এইদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, বুঝতেছো? জি ভাইয়া। আর এইখানে যে এই যে আমার 2py, হ্যাঁ আমার 2py যেটা আছে, ধরো এই যে এটাকে আমি বললাম 2py, এই কার্বনেরও এটা হচ্ছে 2py, তখন হচ্ছে এরা পাশাপাশি অতিক্রমণ করে। সামনাসামনি তো একটা হইছেই, সো পাশাপাশি করে আর একটা বন্ধন তৈরি করে। আর এদের যে হচ্ছে ওই যে 2pz যেটা ছিল অসংকরিত, তখন এইখানে আবার 2pz আর 2pz পাশাপাশি আরেকবার অতিক্রমণ করে, করে এইখানে একটা বন্ধন তৈরি করে। জি তো ভাইয়া, এই আবার চিত্রগুলো আঁকবো কিভাবে? আপনি যেভাবে এঁকে দিলেন এইভাবে জি নাকি জি, বইয়ের নিয়মে? এইভাবে বইয়ের এইভাবে চিত্র আঁকাবা। তো বুঝলাম না। এটা এটা বুঝতে হবে না, এইভাবে আঁকাবা। আর কোনটা কিভাবে দেখাই দিব? কোন দেখাইতে হবে না, সো জাস্ট বললেই হবে যে কার্বন আর এই যে কার্বন, হ্যাঁ, বা এভাবে বলতে পারো হাইড্রোজেন কার্বন, হাইড্রোজেন কার্বন কার্বন, এদের মধ্যবর্তী যে কোণ এটা হচ্ছে 120 ডিগ্রি, এই। আর এটা হচ্ছে বন্ধন কোণ, মানে ত্রিবন্ধন যে আছে, হ্যাঁ, কার্বন হাইড্রোজেন কার্বন অথবা কার্বন কার্বন হাইড্রোজেন, এদের বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আর এইখান থেকে এক্সাম, না এইখান থেকে হচ্ছে এইখানে যে এই যে বন্ধন দৈর্ঘ্য যেটা, ত্রিবন্ধন, ত্রিবন্ধনের বন্ধন দৈর্ঘ্যটা একটু মনে রাখতে হবে। এইখান থেকে এগুলো একটু পড়ার, আর কিছু নেই। হ্যাঁ, এই যে এই যে হাইড্রোজেন কার্বন কার্বন বন্ধন কোণ 180 ডিগ্রি, এই যে এই চিত্রটা দিয়ে দিবা, যেটা আমি দেখাইলাম, আমি যেটা দেখাইছি এটা হচ্ছে এই চিত্র। আর বন্ধন জি দূরত্ব ভাইয়া। হচ্ছে 0.120 ন্যানোমিটার, এই। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা কি কি টপিক পড়ছি?